ক্রিকেটের মায়া মোহ এবং আবেগ এখন নিয়মিতই ছুঁয়ে যায় বাংলাদেশের মানুষকে। সাফল্যে মানুষ আসে, পরাজয়ে কাঁদেও। তবে দলের টানা ব্যর্থতা ও ভুলে প্রায়শই সমালোচনায় মুখর হয়ে ওঠে টাইগার প্রেমীরা। সোশ্যাল মিডিয়া হয়ে ওঠে অগ্নিগর্ভ, ক্রিয়া প্রতিক্রিয়ায় সরব হয়ে ওঠে চারদিক। প্রশ্ন ওঠে নানামুখী, কখনো বা দেশপ্রেম, কখনো বা নিবেদন নিয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক আয়োজন স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের বিষয় ক্রিকেটারদের পেশাদারিত্ব ও নিবেদন। স্টুডিওতে আলোচনার জন্য রয়েছেন চলচ্চিত্র অভিনেতা ও ক্রীড়াপ্রেমী মাসুম পারভেজ রুবেল এবং রয়েছেন ক্রিকেট বিষয়ক অনলাইন ক্রিক ইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সাথে রয়েছি আমি মনজুর মোর্শেদ। টিভি সেটের পাশাপাশি এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন www.facebook.com/যমুনা টেলিভিশন এই লিঙ্কে। এছাড়াও চোখ রাখুন www.যমুনা.tv এই অ্যাড্রেসে। আমরা আলোচনাটা শুরু করতে চাই। আলোচনার শুরুর আগে আমরা দেখে নিতে চাই যে বিশ্বকাপে বাংলাদেশ দলের যে ব্যর্থতা, এর পরবর্তীতে বা এর মাঝখানে ক্রিকেটার, বোর্ড সভাপতি, ক্রিকেট প্রেমী সহ নানাজন নানা প্রতিক্রিয়া দেখেছেন, তার কিছুটা। এরকমও আমার কাছে ইনফরমেশন ছিল যে আরেকজনও না খেলার কথা ছিল, বাট খেলছে। বাট আমি বলছি কিন্তু এরগুলো মনের মধ্যে রাখার তো কিছু নাই। খেললে খেলবে, না খেললে নাই, স্ট্রেট কাট বলে দিবে। এই কিন্তু অভিমান করে খেলবো না, এইটা আমার কাছে অ্যাকসেপ্টেবল না। কার সাথে অভিমান? দেশের সাথে? তাহলে এই দেশেই তো থাকছে সে, এই দেশেরই সন্তান, তো অভিমান কার সাথে? স্বপ্ন কি প্রতিদিন চেঞ্জ হয় নাকি? নতুন নতুন করে স্বপ্ন কারেন্ট ফর্মের পরে আপনাদের কি চিন্তায় কোনো চেঞ্জ আসছে কিনা? এখন যেভাবে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর বিপক্ষে যেভাবে চ্যালেঞ্জে পড়ছেন, ব্যাটিং ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না, সেই জায়গায় কি আপনাদের কনসার্ন? প্রথম কাজটা হচ্ছে আমাদের কোয়ালিফাই করা, তারপরে আসলে সেমিফাইনালের চিন্তা। বাট যখন দেশ থেকে আপনি আমরা আসি, তখন তো আমাদের একটা বড় স্বপ্ন নিয়ে আসতে হবে। আর যদি বলেই আসি যে আমরা সব ম্যাচে হারতে আসছি, সেটা কি আপনারা খুশিভাবে নেবেন? নীলের পর থেকে আমরা এটা বলতেও পারি। বাংলাদেশের প্রাইড যখন আমরা জার্সিটা গায়ে দিই, আমাদেরও ফিল হয় যে আমাদের দেশের জন্য কতটুকু। সবারই ত্যাগ থাকে, কারো ব্যথা থাকে, কারো অনেক ধরনের ইনজুরি থাকে, ওগুলো নিয়ে আমরা খেলি। দিনের পর দিন পেন কিলার খেয়ে আমরা খেলি। হয়তো বা অনেকেই বিহাইন্ড দ্য সিন এগুলো জানে না। তো কমিটমেন্ট নিয়ে কখনো এই জন্য কোশ্চেন করা ঠিক না। এটা আমি আমার ফার্স্ট বছর না, লাস্ট 16 বছর ধরে আল্লাহর রহমতে খেলছি, তো এটা আমার কাছে নতুন কিছু না। এটা আমার কাছে খুবই নর্মাল লাগে। আর যারা এইরকম কথা বলে থাকেন, তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত, কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না, ফরে খেলে আমরা প্লেয়াররাই খেলি। শুধু আমি না, যারা খেলছেন লাস্ট 16 বছর ধরে বলেন বা 2000 যেটা বলেন যে টেস্ট স্ট্যাটাস থেকে, তার আগে থেকে যারা খেলেছেন, সবাই ইনপুট দেওয়ার চেষ্টা করে, ভালো করার চেষ্টা করে। কোনোদিন হয়, কোনোদিন হয় না। চেস করতে হচ্ছে, কথার কথা। আমার রান আছে সামনে 20 রান, হাতে উইকেট আছে আমার 6টি। সেই মুহূর্তে আমি যে কোনো রকম খেলা আমি শ্বাস নিতেই পারি। বাট যেখানে খেলাটা খুব টাইট অবস্থায় আছে, সেইখানে আত্মীয়মূলক খেলা খেলে আমার দেশ ও জাতিকে যদি ডুবিয়ে দেয়, আমি মনে করি এটা আমার মনে হয় মুশফিক সাহেবের ঠিক না। আমরা প্রতিক্রিয়া দেখছিলাম। মাসুম পারভেজ রুবেল, আপনার শেষ প্রতিক্রিয়াটা দেখছিলাম। তো সাধারণ ক্রিকেট প্রেমীদের প্রতিনিধি হিসেবে আজকে আপনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, এবং আপনার যে প্রতিক্রিয়া, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। বোধহয় একটু ভুল বোঝাবুঝির অবকাশও তৈরি হয়েছে। রাইট, ব্যাপারটি আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। আসলে আমি লাস্ট খেলা যেদিন হয়েছিল, লাস্ট অস্ট্রেলিয়া এবং আমাদের দেশের, সো সেখানে খেলার পরবর্তীতে এক আপু ছিলেন এবং একজন সাংবাদিক ভাইয়াও ছিলেন। আপু প্রশ্ন করেছিলেন যে, এটা আমি মনে করি যেহেতু এই শব্দটি আমি ব্যবহার করেছিলাম যে শাস্তির বিধান থাকা উচিত, সো উনি ভাই বলেছেন এই জিনিসটা ঠিক কিনা। তখন ভাইয়া বলেছিলেন যে আসলে এটা আনডাউট, এটা ঠিক না, এটা অন্যায়। আসলে ব্যাপারটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। আসলে আমি ভাই এবং আপুকে বোঝাতে চাই, আমি যেই দৃষ্টিভঙ্গিতে বলেছি, দৃষ্টিভঙ্গিটা আসলে ঠিক সেরকম ছিল না। বিকজ এখানে একজন ক্রিকেটার বা যারা প্লেয়ার যারা খেলছেন, তাদেরকে জেল ফাঁসি দেওয়ার কোনো ব্যাপারটি নেই। আমার ছোটদের একটু উদাহরণ দিতে। আপনি কি অন্য গণমাধ্যমে যে বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে তার প্রতিক্রিয়ায় বলছেন এটা? রাইট, যেহেতু ওইখানে কথা হয়েছিল, এই ব্যাপারটি পার্টিকুলারভাবে এটা বলা হয়েছে, এবং আমি জানি যে একমাত্র আমি চাই ধরনের কথা কেউ বলেনি। দ্যাটস ওয়াই আমি বলতে চাই, আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, আমি সেইভাবে ব্যাপারটিকে বলিনি। ব্যাপারটি বলেছে এই ধরনের। তার আগে আমার দুটো উদাহরণ আমাকে টানতে হবে। আমার উদাহরণ টানতে হবে এভাবে। আমার এখনও মনে পড়ে, আমার স্কুলে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমরা কয়েকজন ছাত্র একটি বানান ভুল লিখেছিলাম। আমাদের টিচার ক্লাস ছুটির পরে 4টার সময় যখন ছুটি হয়ে যায়, তখন আমাদেরকে সেই বানানটি
50 বার করে লিখিয়েছিলেন। বানানটি আমার এখনও মনে আছে, নলেজ, KNOWLEDGE। আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু এই বানানটি আমি কখনোই ভুলব না। এটাও কিন্তু এক ধরনের শাস্তি পড়াশোনার জন্য। আরেকটি ব্যাপার আমার মনে আছে, আমি ইসলামিয়াতে 39 পেয়েছিলাম। সেখানে সেই স্যার আমাকে অনেক আদর করতেন। আমাকে ডেকে নিয়ে 2টা বাড়ি দিয়েছিলেন হাতে এবং বলেছিলেন যে রুবেল, আমি তোর কাছ থেকে আশা করিনি। এবং তারপরে আমি যতবার পরীক্ষা দিয়েছি আমি 60 মার্কসের নিচে কোনো দিনই পাইনি। এটাও কিন্তু এক ধরনের শাস্তি। সাচ যে আমরা যখন খেলাধুলার মধ্যে শাস্তিটাই শিক্ষা আসলে। আমি সেটা যারা বুঝেনি, আমি বোঝাতে যাচ্ছি যে আমি সেই ধরনের কথাটাই বলেছি। ওনারা যেভাবে না বলেছেন যেটা ঠিক না, তাহলে খেলার সময় যখন ম্যাচ রেফারি যারা থাকেন একটু এদিক ওদিক খেললে পারে তখন ম্যাচ ফি কেটে নেন অথবা কোনো রকম জরিমানা করেন, সেটাও তো এক ধরনের শাস্তি। আসলে আমি যেটা বোঝাতে চেয়েছি আসলে হচ্ছে যে ওই ধরনের শাস্তির কথা বলিনি। আমি বোঝাতে চেয়েছি আসলে আমরা যদি এই ধরনের ভুল করে থাকি তাহলে এমন কোনো শাস্তির বিধান থাকা উচিত যাতে আমরা সাবধান হয়ে যেতে পারি। আর আমি আরেকটি জিনিস ওনাদের বুঝতে ভুল হয়েছে, আমি কিন্তু সর্ব প্লেয়ারকে আমি উল্লেখ করে বলিনি। আমি পার্টিকুলারভাবে বলেছি যে যারা কিছু শট জানি আমি এই শটটি খেলতে গেলে পর আমি আউট হওয়ার সম্ভাবনা বেশি। আমি যেমন মুশফিক সাহেবের নাম বলেছি, বেসিক্যালি আমি মুশফিক সাহেবের একজন প্রচণ্ড ভক্ত। আমি তার খেলা অত্যন্ত পছন্দ করি, বিকজ উনি যখন ক্রিজে নামেন আমি চিন্তা করি যে উনি যখন ক্রিজে থাকবে আমি আশার আলো নিয়ে বসে থাকি যে বাংলাদেশ টিম জিতবে, সেইটার জন্য কিন্তু বুক বেঁধে বসে থাকি। কিন্তু আমার মতন এমন লক্ষ কোটি জনতা আছে কিন্তু যারা এইভাবে বসে থাকে। আমি ঠিক সেই রকমই ওনার একজন ভক্ত। কিন্তু দেখা গেছে যে উনি অনেক খেলাতেই রিভার্স সুইপ যখন করছে এইভাবে কিন্তু আউট হচ্ছেন উনি। তার প্রিভিয়াস খেলা দেখা গেছে ইংল্যান্ডের সাথে খেলার সময় উনি রিভার্স সুইপ করতে যেয়ে উনি LBW হয়েছেন, এরকম কিন্তু অনেক ঘটনাই আছেন। এবং সেই দিন যেই আউটটি হয়েছেন স্কুপ করতে যে আউট হয়েছেন এবং একটা ক্রুশিয়াল মুহূর্তে। আমি বলতে চেয়েছি যদি কোনো প্লেয়ার আত্মহুতিমূলক খেলা খেলে, যে আমি জানি এই খেলাটি খেললে আমি আউট হতে পারি, সেই ধরনের খেলা যদি তারপরও আমি খেলি, আমি শুধু সেই প্লেয়ারটির জন্য বলেছি শাস্তির বিধান থাকা উচিত। সেই শাস্তির বিধানটা আনডাউটলি জেল জরিমানা না। আমাকে যেরকম স্যার বাড়ি দিয়েছিলেন, 50 বার লিখিয়েছিলেন, এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে তাহলে আমি চিন্তা করব যেই প্লেয়ারটি খেলবে সে কিন্তু চিন্তা করবে যে আমি যদি ইচ্ছাকৃতভাবে এই ধরনের খেলা খেলি আমার কিন্তু সামনে গেলে পর বাড়িতে গেলে পরও কিন্তু অনেক। আপনি কি ম্যাচ ফি কর্তনের কথা বলছেন? হতে পারে, এটাও তো এক ধরনের শাস্তি। ম্যাচ ফি কর্তন হচ্ছে না, সেটা তো আমরা ডিসিপ্লিন যদি একটু মেনটেন না করি সেটাও কিন্তু হচ্ছে, সেটাও হতে পারে। এইটা আসলে যারা আমরা বলবো যে এই ভাই আমার পাশে বসে আছেন আপনারা এবং যারা উচ্চ মহলে যারা আছেন খেলার, আমি বলবো ক্রিকেট বিশারদ যারা, আমি ক্রিকেট বিশারদ না ইন ট্রু সেন্স, বাট আমি মনে করি যে ওনারা এটা ঠিক করবেন এমন একটি কিছু করা যাতে করে আমরা এই ধরনের আত্মহুতিমূলক খেলাটা না খেলি। আমি ছোট্ট একটু উদাহরণ দেবো যে লাস্ট সচিন টেন্ডুলকার আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান আমার দৃষ্টিতে। ওনার যখন খেলা একটু অফ ফর্মে ছিলেন তখন কিন্তু রেগুলার তিনি একই রকম স্ট্রোক করতেন, একই রকম গেম খেলতেন, উনি কিন্তু উল্টাপাল্টা খেলতেন না। আমার কথা একটি প্লেয়ারের শট সংখ্যা কমিয়ে দিতেন, শট সংখ্যা কমিয়ে দিয়েছেন, কেন একটা প্লেয়ারের আপস এন্ড ডাউন হতেই পারে, এটাই স্বাভাবিক। রুবেল ভাই, সেটা T20 ফরম্যাটে আসলে ওই ধরনের কম শট খেলবো বা সিলেক্টিভ কিছু শট খেলবো সেটা একটু টাফ, কারণ আপনাকে রান করতে হয়। আমি যদি একটা মিনিট বলেন, আমি শুধু রিভার্স সুইপ যে না মারে, আমি যে ডাউন দ্য পিচে যে মারি সেটাও হতে পারে। আমি রিভার্স সুইপ যেহেতু আমার সবসময় অসুবিধা হচ্ছে, আমি আমার রিভার্স সুইপটা আমারই হলো, দ্যাটস ইট। মোহাম্মদ ইসলাম, আমরা দেখলাম যে রুবেল ভাই সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, তো আমরা তো সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রতিক্রিয়াই দেখি যখন একজন ব্যাটসম্যানের কাছে প্রত্যাশা থাকে, মুশফিকের কাছে, মাহমুদুল্লাহর কাছে বা সাকিবের কাছে, তারা যখন এটা ফিল আপ করতে না পারে তো আমরা তো এই ধরনের রিয়াকশনই দেখি। এবং আমাদের দর্শকরা অনেক স্মার্ট, রুবেল ভাই অনেক একজন স্মার্ট মানুষ, তিনি একজন চলচ্চিত্র অভিনেতা এবং তিনিও ইনসেন্স দেশের প্রতিনিধিত্ব করেন, তো তিনিও হার্ট হয়েছেন। তো এই যে প্রতিক্রিয়াগুলো, এইগুলো ক্রিকেট বোর্ড যেভাবে নেয়, সেইটা তারা যেভাবে নেয় এবং প্রতিক্রিয়া দেখায়, সেগুলোকে আসলে পেশাদারিত্বের কাঠামোর মধ্যে ফেলা যায়? পেশাদারিত্বের কাঠামোর ভিতরে আসলে এটা পড়বে না। আমি একটা জিনিস খুব ইজিলি বুঝতে পারি। আমি ক্রিকেট ফ্যান ছিলাম, ক্রিকেট প্লেয়ার, তারপর আমি সাংবাদিক হয়েছি। তো ক্রিকেট কিন্তু আপনার ক্রিকেট কিংবা স্পোর্টস কিন্তু রকেট সায়েন্স না।
আমি যতটুকু বুঝবো উনি যতটুকু বুঝবে আমাদের বুঝ কিন্তু সেম। রুবেল ভাই শেষে বলেছে যে সোজা খেললেই কিন্তু পারতো, ওই ওভারে প্রথম বলে এটা কাট করে 4 মারছে। আমি গত 4টা ইনিংসে 3বার আমি এই স্কুপ আর রিভার্স সুইপ খেলে আউট হয়েছি। ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড যে আমি ওটা না খেলে আমি আরেকটা শট খেলতাম। ইটস দ্য সেম থিং। আচ্ছা, নাম্বার 1। এখন মঞ্জু ভাই আপনি অনেকদিন ধরে খেলা কাভার করছেন, আপনি বাংলাদেশ ক্রিকেটের ওয়ার্স্ট মোমেন্ট দেখছেন, এর চেয়েও তো খারাপ টাইম আসছে, অনেক খারাপ টাইম। মানে আইসিএল এ প্লেয়ার চলে গেছে, আপনার কত ঘটনা, মানে ম্যাচ ফিক্সিং এর ঘটনা, এটা সেটা কত কিছু, হারের পর হার। আমি অনেক সময় বলি আমাদের যারা অগ্রজ সাংবাদিক যারা, তারা একটা সময় ছিল রুবেল ভাই 5 বছর ধরে বাংলাদেশ কোনো ম্যাচই জিতে নাই, দে ইউজড টু কভার ক্রিকেট। আমি তাদেরকে জিজ্ঞেস করতাম আপনারা কি লিখতেন তখন, আর ভালো কি ছিল? সো আমরা কিন্তু ওটা উই অলসো ক্রসড। প্লেয়াররা কিন্তু এত কথা বলতো না তখন। আমার কাছে এটা খুব সারপ্রাইজিং লাগলো এবার। আপনি মাশরাফির কথা চিন্তা করেন, আমি কাউকে ছোট করতেছি না, আমরা একটা ছবি দেখেছেন মাশরাফি প্যান্ট তুলছে, তার ট্রাউজারটা তোলার পর তার পায়ের অবস্থা। আমি কোনোদিন মাশরাফি কোনো প্রেস কনফারেন্সে করুণা চাওয়ার চেষ্টা করতে দেখিনি, যে ভাই আমি তো 11টা অপারেশন হয়েছে, আমি খেলতেছি কষ্ট করে। আমি মাহমুদুল্লাহ রিয়াদকে ছোট করছি না, বাট এইসব মেনশন করার দরকার থাকে না। আসলে এগুলো ব্যাকগ্রাউন্ডের বিষয়, অনেক কিছু আপনি মানুষকে বুঝাতে পারবেন না। আর আমার মনে হয় যে রিয়াদ বলেন, সাকিব বলেন, মুশফিক বলেন, মোমেন্টগুলো খুব রং পিক করেছিল। আপনি ওমানের সাথে জিতার পর, পিএনজির সাথে জিতার পর, শ্রীলঙ্কার সাথে হারার পর আপনি এ ধরনের কথাবার্তা বলা ঠিক না। এক, মোমেন্ট পিক ভুল। নাম্বার 2, আপনার বিদেশে যাওয়া লাগবে না এটা এক্সাম্পলের জন্য। আপনার দেশের টপ ক্যাপ্টেন এর চেয়ে খারাপ সিচুয়েশনে দলটাকে আগলে রেখে ড্রেসিং রুমে ঢুকায় প্রেস কনফারেন্সে এসে আমাদেরকে বলতো আপনারা বেশি বুঝেন, আমাদেরকে প্রেস কনফারেন্সে পরে বলতো যে আরে এত প্রশ্ন করেন কেন, আমি তো ওখানে হ্যান্ডেল করতেছি আমার টিম। ওর কাজ ছিল ড্রেসিং রুমে বকা দিবে দরকার হলে প্লেয়ারকে, ওর সাথে আমাদেরকে বকাবাজি করলে তো ড্রেসিং রুমে কোনো ইমপ্রুভমেন্ট হবে না। আমার কাছে খুব সারপ্রাইজিং লেগেছে, মানে দে আর সো এক্সপিরিয়েন্সড। আর মুশফিক যে কথাটা বললো না, মানে আয়নায় মুখ দেখা, তার ঠিক আগে একটা কথা বলেছে, আমি 16 বছর ধরে এই জিনিসটা দেখছি। 16 বছরে তো শিখে যাওয়া উচিত যে আপনার কাজ কি। আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত, এবং আগে থেকে রয়েছেন মাসুম পারভেজ রুবেল, এবং রয়েছেন মোহাম্মদ ইসলাম। শরাফত ভাই, আপনাকে পেয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ক্রিকেটারদের পেশাদারিত্ব এবং নিবেদন, সেটা নিয়ে আমরা এই বিশ্বকাপে কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের লক্ষ্য করা গেছে, সেটা নিয়ে আমরা কথা বলছি। তো আপনি আসলে মোটা দাগে কি কি বিচ্যুতি লক্ষ্য করেছেন? মঞ্জুর, এগুলো আসলে অনেক লম্বা উত্তর। যদি সময় থাকে তাহলে অনেকগুলো কথা বলা যাবে, আর যদি সময় না থাকে তাহলে উত্তরটা ঠিক মতো দেওয়া যাবে না। আমি চেষ্টা করব, আপনি যদি একটু দয়া করে সময় দেন। বাংলাদেশ যে বিশ্বকাপে গেল, বিশ্বকাপ এমন একটা খেলা, ওখানে একটা জয়লাভ করলে যে ফোকাসটা পাওয়া যায়, যে বাইলেটারাল খেলা হয়, দ্বিপাক্ষিক খেলা হয়, তার 100 গুণের 1 গুণও কিন্তু পাওয়া যায় না। আপনাকে সেটা মাথায় রেখে বিশ্বকাপে যাওয়ার আগে প্রস্তুতিটা নিতে হবে। আপনি কি করলেন? লো বাউন্স উইকেট বানিয়ে আপনার রিস্ট যাদের খাটো স্পিনার তাদেরকে দিয়ে বল করালেন। অস্ট্রেলিয়ার মতো যারা নাকি একদিনের বিশ্বকাপে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদেরকে 4-1 হারালেন। নিউজিল্যান্ডের বিপক্ষে 3-2 হারালেন। এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা বলছি যে ক্রিকেটারদের কি কি ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে আপনার? এটা তো ধরেন বোর্ড সিরিজ আয়োজন করেছে, বোর্ড প্রস্তুতিটা ওখানে যে নেয়নি সেটা ভিন্ন বিষয়, কিন্তু ক্রিকেটাররা যখন বিশ্বকাপটা খেললো 2টা সিরিজ জয়ের পরে, সেইখানে কি কি ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে? পরাজয় তো খেলার একটা অংশ, কিন্তু অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড তাদের যে মানে নিবেদন, একটার সাথে আরেকটা রিলেটেড। আমি যে প্রসঙ্গে এসেছিলাম আপনার প্রশ্নের উত্তরের সাথে রিলেটেড। জি জি। তাহলে কি মেসেজটা আপনি দিলেন বিশ্বকে? যে কি উইকেটে খেলা হলো, T20 হলো, বলকে 4-এ পরিণত করা, বলকে 6-এ পরিণত করা, এটির নাম কিন্তু T20 খেলা। আপনি গেলেন বিশ্বকাপে, ফার্স্ট রাউন্ডে স্কটল্যান্ডের সাথে হেরে গেলেন। বোর্ড প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান, মাননীয় সংসদ সদস্য, তার প্রতি সম্মান রেখে বলি, তিনি প্রেস কনফারেন্স করে মিড অফ দ্য টুর্নামেন্টে, দেখুন এমন না যে টুর্নামেন্ট শেষ, খেলা শেষ, ইন্ডিয়াও তো হেরে গেল পাকিস্তানের সাথে চিরপ্রতিদ্বন্দ্বী 10 উইকেটে শোচনীয়ভাবে, আবার নিউজিল্যান্ডের সাথে 8 উইকেটে শোচনীয়ভাবে, তার মানে 2 খেলায় 18 উইকেটে হেরে গেল। কই সৌরভ গাঙ্গুলি তো একটা কথা বলেনি, বোর্ডের সাথে সংশ্লিষ্ট কেউ একটা কথা তো বলেনি, এখনও বলেনি। সেমিফাইনালে তারা যাবে কি না কেউ নোবডি নোজ, তারা এখনও একটা কথা বলেনি। তাহলে আপনারা কেন কথা বলবেন? নাম্বার 2 হলো,
আপনি যখন বাংলাদেশে ফিরে এসছেন তখন আবার মিডিয়ার সামনে সেই একই নেতিবাচক কথা খেলোয়াড়দের সম্পর্কে কেন আপনি উপস্থাপন করবেন? ফলে কি হলো, বোর্ড এবং খেলোয়াড় যে প্রসঙ্গে আপনি এসছেন তারা দুটো পক্ষ হয়ে গেল। ওই পক্ষ হয়ে যাওয়ার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন লেখালেখি শুরু হলো তখন পাল্টা তারা লেখালেখি শুরু করলো, তাদের ওয়াইফরা লেখালেখি শুরু করলো। যেমন মুশফিকুর রহিম তিনি জানিয়ে দিলেন আয়নায় নিজের চেহারাটি দেখুন। সাকিব আল হাসান তিনি জানিয়ে দিলেন যে স্বপ্ন কি বারবার ভেঙে যায়, বদল হয়। ওই লিটন দাস তার ওয়াইফ লিখলেন যে আমরা সংখ্যালঘু, লিটন সংখ্যালঘু, সেই জন্য লিটনের বিপক্ষে অনেক কথা বলা হয়। কেন তারা এই কথাগুলো লিখবে? আপনি সচিন টেন্ডুলকার, বিশ্বখ্যাত, বিশ্ব নন্দিত, বিশ্বের মস্ত বড় ব্যাটসম্যান, কখনো কোনো দিন সামাজিক যোগাযোগ মাধ্যম তো দূরের কথা, পত্রিকাও পড়েনি। কে কি লিখলো, কে কি বললো, কি হলো না হলো আমার কোনো দরকার নেই। তাহলে লিটন দাস হোক, সাকিব আল হাসান হোক, মুশফিকুর রহিম হোক, তারা তো মাঠে তাদের পারফরমেন্সটা করে প্রমাণ করে দেবে যে সংখ্যালঘু এখানে কোনো ব্যাপার না, এখানে অন্য কোনো ইস্যুস কোনো ব্যাপার না, মাঠে পারফরমেন্স দিয়ে সেটির জবাব দিবে। আমি একটু আটকাই, আমি মাঠের পারফরমেন্সটা একটু দেখাই। মাঠের পারফরমেন্সটা কেমন ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের? আলটিমেটলি টি-20 তো ব্যাটসম্যানদেরও গেম, কারণ রান না থাকলে আসলে বোলারদের ফাইট করার কিছু থাকে না। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দলের ব্যাটসম্যান হিসেবে যারা এই বিশ্বকাপটা খেলেছেন তাদের পারফরমেন্স, লিটন দাস তার কথা উঠছিল, 8 ইনিংসে 133 রান করেছেন, গড় দেখেন 16.62 মাত্র, স্ট্রাইক রেটটা ভেরি পোর 94.32, টি-20তে একেবারেই চলে না। নাইম শেখ তিনি 7টা ইনিংস খেলেছেন এই বিশ্বকাপে, 174 রান করেছেন, গড় 24.85, মোটামুটি চলে, কিন্তু স্ট্রাইক রেটটাও খুব একটা ভালো নয়, 110.82। সৌম্য সরকার তিনিও টপ অর্ডারে ব্যাট করেছেন, 4 ম্যাচে 27 রান, গড়টা দেখেন মাত্র 6.75, স্ট্রাইক রেটটা অনেক পোর 100। সাকিব আল হাসান 6 ম্যাচে 131 করেছেন, 21.81 তার গড়, যেটা নিশ্চয়ই সাকিব মানের নয়, এবং স্ট্রাইক রেটটাও খুব একটা ভালো নয়, 109.16। মুশফিকুর রহিম 8 ম্যাচে 144 রান করেছেন, গড় 20.57, স্ট্রাইক রেট খুবই আশাব্যঞ্জক নয়, হতাশাজনক 113.38। আর যারা ব্যাটসম্যান হিসেবে খেলেছেন তাদের পরিসংখ্যানটাও একটু দেখিয়ে দিই। মাহমুদুল্লাহ 8 ম্যাচে 169 রান, 28.16 গড়, স্ট্রাইক রেট 120.71। মূলত তিনি ক্যাপ্টেনই আসলে দলের সবচেয়ে ভালো ব্যাটসম্যান হিসেবে এখানে পরিগণিত হচ্ছেন। আফিফ হোসেন 8 ম্যাচে মাত্র 54 রান, 8 ইনিংস খেলেছেন আফিফ, একটি ইনিংসেও কিন্তু তিনি সেভাবে নিজের নজর কাটতে পারেনি। 7.71 তার গড়, স্ট্রাইক রেটটাও পুর 108। শেখ মেহেদি 6 ইনিংসে 53 রান মাত্র, 13.25 তার গড়, 110 তার স্ট্রাইক রেট। নুরুল হাসান সোহান যিনি ডিপিএলে অনেক ভালো করেছিলেন, কিন্তু দেখেন 4 ইনিংসে মাত্র 21 রান, 5.25 তার গড়, 80.76 তার স্ট্রাইক রেট। খুবই পোর। মানে এইটা দেখার পরে মোহাম্মদ ইসলাম, আমি আপনার কাছে যেতে চাই, যে সেটা হচ্ছে যে একটি দলের পুরো ব্যাটিং কি ফ্লপ হতে পারে? এরকম তো আমরা সাধারণত দেখি না। হ্যাঁ, বাংলাদেশ টিম এরকম দেখা যায় না। মানজু ভাই, আপনি যদি শুধু সুপার 12 দেখেন, আপনি এখানে এটা তুলতে পারবেন না। ইট ইজ সো পুয়ার। আফিফ 5 খেলায় 14 রান, মুশফিকের শুধু একটা ভালো ইনিংস, রিয়াদের একটা ভালো ইনিংস ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে সেটা সে খেলা বার করতে পারেনি। শুধু আপনি স্ট্যাটিস্টিক্স দেখবেন না, আপনি ইম্প্যাক্টগুলো দেখবেন। আপনি ভাবতে পারেন যে সৌম্য সরকার 4 খেলা 7 মানে 4টা খেলা, 4টা হাই ইম্প্যাক্ট ইনিংস, ওকে নামানোই হয়েছিল একটা হি ওয়াজ সাপোজ টু ডু আ জব, হি ফেইলড। শেখ মেহেদি আমার মনে একটু আনলাকি, বিকজ নিচে ব্যাটিং করে। আমার কাছে পুরো ওয়ার্ল্ড কাপে একটা জিনিস মনে হয়েছিল, যখন হচ্ছে না লিটন আর নাইমকে দিয়ে কিংবা সৌম্যকে দিয়ে, ওয়াই নট আফিফ অ্যান্ড মাহিদি, শেখ মাহিদি, দুজনে কিন্তু ওপেন করে গত একটা বঙ্গবন্ধু বিপিএলে ভালো খেলেছিল। মানে এক হচ্ছে বক্সের ভিতরেই থাকলো সবাই, বক্স থেকে তো বার হওয়ার নামই নিল না। আর মানে পুরো ওয়ার্ল্ড কাপটা, যেমন শাহাদ ভাই বলেছেন যে শুরুর থেকে, মানে ওয়ার্ল্ড কাপের আগের থেকে কিন্তু প্রিপারেশনটা ছিল ফেল করার জন্য। মানে আমাদের হাতে উইন থাকবে, 7টা উইন থাকবে 10টা ম্যাচে, আমরা অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডকে হারাইছি, ইটস এ গ্রেট, মানে বিগ নেম। মানে আমার কাছে আমার ধারণা যারা ক্রিকেট খেলা সত্যি ভালোবাসে কিংবা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে, নো ওয়ান থট যে এটার থেকে কোনো কিছু ভালো কিছু নিয়ে যেতে পারবে। কোচ একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে আমাকে একটা ইন্টারভিউতে, যে কোনো ব্যাটসম্যান নাকি, আমি ব্যাকগ্রাউন্ডটা বলি, সেপ্টেম্বর 10 তারিখে মনে হয় শেষ হয় নিউজিল্যান্ড সিরিজ, আর বাংলাদেশের অক্টোবর 17 ফার্স্ট ম্যাচ। সে আমাকে বলছে, ইসলাম কোনোভাবেই কোনো ব্যাটসম্যান 1 মাস পর্যন্ত ওই মাইন্ডসেট নিয়ে যায় না। এখন আমার কাছে ইনফরমেশন আছে যে সব ব্যাটসম্যান মাইন্ডসেট ছিল 120 আর 130 উইকেটে খেলে আসছি, এখানে 160 উইকেটে কেমনে খেলবো, কি করব?
হাউ উইল উই চেস 150? আমরা এতদিন চেস করে আসছি 110 আর 80 রান। টি-20 ক্রিকেট কিন্তু আপনার এখন হচ্ছে মানে এটা টি-20 উইকেট না, আপনি টেস্ট ক্রিকেটও এই উইকেট এখন ইউজ করতে পারবেন না। আপনি আপনার নিজেদের ব্যাটসম্যানকে আপনি করলেন, ছোট করলেন। আপনি টেস্ট ক্রিকেটে 2016 থেকে শুরু করেছে যে শুধু আপনার বল টার্ন করবে এরকম উইকেট করবে, আপনার তো ব্যাটিং শেষ। এবং আপনি এমন না যে বাংলাদেশে সব টেস্ট জিতছেন, আপনি জিম্বাবুয়ের কাছে হেরেছেন, আফগানিস্তানের কাছে তো মানে এর চেয়ে লজ্জাজনক হার আর হতে পারে না, ওরাও 3 স্পিনার নিয়ে হারায় দিছে। আপনি রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজের একটা বলতে পারেন সেকেন্ড টিমের কাছে হেরেছেন। ব্যাটিং ফেলিয়ার বছরের শুরুর থেকে আপনি কোনোদিন তাদেরকে সুযোগ দিবেন না ব্যাটিং উইকেটে খেলতে, আপনি তাদেরকে ওয়ার্ল্ড কাপে নিয়ে বলবেন এই যে এখন খেলো। শরৎ ভাই একটু বলেন তো যে এই ক্রিকেটারদের আসলে মানে নিয়ে কি করার আছে? ক্রিকেটাররা তারপরে তো স্বপ্ন দেখালেন তারা সেমিফাইনাল খেলতে পারেন, তারা তো অনেক হোপের কথা বললেন, তারা কি আলটিমেটলি একটা বায়বীয় জায়গা থেকে তারা এই আশ্বাসগুলো দিয়ে গিয়েছিলেন? দেখুন, ক্রিকেটারদের কথা যদি বলেন যে তাদের এখানে আসলে আপনি যদি অভিভাবকবিহীন করে ফেলেন তাহলে কিন্তু ক্রিকেটাররা পারফরমেন্স করতে পারবে না। এবং বাংলাদেশ দল যখন যায় তখন কিন্তু একটা নির্বাচন হয় বাংলাদেশে, কে বোর্ড সভাপতি হবে, কে বোর্ডের পরিচালক হবে, বা কে ডান হাত হবে, কে বাম হাত হবে, ওটা নিয়ে সবাই বিজি। যে কারণে বাংলাদেশ দল কিন্তু অভিভাবকবিহীন হয়ে যায়। এই অভিভাবকবিহীন হওয়া এটিও কিন্তু বিশ্বকাপে ব্যর্থতার একটা অন্যতম কারণ। আপনি দেখুন তাদের দিকে নেক নজর ছিল না, একেবারেই না, একেবারেই না। কারণ নজরটা শুধু নির্বাচনের দিকে, ওখানে জিততে হবে, বোর্ডে যেতে হবে, ওখানে যা হয় বিশ্বকাপে সেটা পরে দেখা যাবে। ঘটনাটা কিন্তু এরকম। ফলে কি হলো, স্কটল্যান্ডের সাথে যখন হেরে গেল বাংলাদেশ, তখনই যে প্রেস কনফারেন্স করে যে নেতিবাচক কথাগুলো বলা হলো, তখনই কিন্তু বাংলাদেশের খেলোয়াড়েরা মোরালি, যেটাকে আমরা বুস্ট আপ বলি, আমরা যেটাকে ফাইন টিউনিং বলি, যেটিকে আমরা খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য যা যা করা দরকার সেখান থেকে আমরা সরে গিয়ে বরং তাদেরকে একটা ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দিলাম, যে কারণে বাংলাদেশ দল ওই অবস্থা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। দেখুন, টি-20তে যারা লেগ স্পিনার তারা অলমোস্ট কিন্তু ভালো করে থাকে। আপনি দেখুন যারা ভালো করলেন তার 4 জন কিন্তু লেগ স্পিনার। আপনাদেরও কিন্তু একজন লেগ স্পিনার দলে নেওয়া হলো প্রথমে, আমিনুল ইসলাম বিপ্লব নামে। কেন তাকে পরে দেশে পাঠিয়ে দেওয়া হলো, কি কারণে? আপনি শামীম হোসেনকে প্রথমে কোনো খেলায় অংশগ্রহণ করতে দেননি। রাসেল ডোমিঙ্গো বাধ্য হয়ে তাকে সাকিব আল হাসান যখন আহত হলেন তখন তাকে দলে অন্তর্ভুক্ত করলেন, একদম নিরুপায় হয়ে তাকে দলে অন্তর্ভুক্ত করলেন। এটা কেন হবে? আপনি পাইপলাইন খুঁজে পান না। আপনি যে ফার্স্ট রাউন্ডে 3টি খেলায় অংশগ্রহণ করলেন, তখন কেন খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হয়নি? আপনি বলেন কেন তখন খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হয়নি? আমরা বিসিবির দায় নিয়েও এই শোতে অনেক কথা বলেছি। আজকে আমরা ক্রিকেটারদের দায় খোঁজার চেষ্টা করছি, যে ধরেন বিসিবি ফুল সাপোর্টটা তাদেরকে দিতে পারে না, এর বাইরেও ক্রিকেটারদেরকে কিছু করার ছিল কিনা, তাদের কি মানে এখানে তো মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, সাকিব আল হাসান রয়েছেন, মুশফিক রয়েছেন, যারা 14-15 বছর ধরে খেলছেন। আমি বলি, দেখুন এই মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, তামিম ইকবাল যদিও এই বিশ্বকাপে দলে নেই, তাদের জন্যই কিন্তু বাংলাদেশ কখনো কখনো ভালো ক্রিকেট খেলে। ওরা কয়েকজন অসম্ভব ট্যালেন্টেড ক্রিকেটার বাংলাদেশে এসেছিল বলেই কখনো কখনো বাংলাদেশ জিতে যায়। ওদেরকে বাদ দেন, ওরা যখন রিটায়ারমেন্টে যাবে, ওরা যখন খেলা থেকে অবসরে যাবে, দেখেন বাংলাদেশ দলের অবস্থাটা শ্রীলঙ্কার চেয়ে খারাপ অবস্থায়। আমরা তো স্টার্সে দেখলাম একটু আগে, নেই বনের তারাই তো আলো, এই 3 সিনিয়রই তো যায় একটু কাজ করে মানে করেছেন। আমি তো রবি ভাই একটু আপনার কাছে যাই, সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম, আমি কথা শুনছিলাম, শারদ ভাইয়ের কথা শুনলাম, মোহাম্মদ ইসলামের কথা শুনলাম, যেটা বলছি যে ক্রিকেটাররা কি আলটিমেটলি এই স্টেজে মানে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য তাদের যে কমিটমেন্টের জায়গা, যেটা মাহমুদুল্লাহ বলেছেন যে কমিটমেন্ট নিয়ে প্রশ্ন নেই, কিন্তু আমরা তো প্রায়শই তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলছি। যে একটি ছেলে
তাকে অসম্ভব প্রতিভাবান মনে হয়, তাকে 8টা ইনিংসের সুযোগ দেওয়া হলো, তারপরেও তার 8 ইনিংস মিলে তার সাকুল্যে রান হচ্ছে 54, এর মধ্যে সহযোগী দেশের বিরুদ্ধে তিনি 3টা ইনিংস খেলতে পেরেছেন। আমি আফিফ হোসেনের কথা বলছি। তো এইখানে যখন এরকম একটা পারফরমেন্স আসে একজন ক্রিকেটারের কাছ থেকে, তখন কি আমরা আলটিমেটলি তার নিবেদন, তার দেশপ্রেম, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কি আমরা তার পেশাদারিত্ব এগুলো নিয়ে কি প্রশ্ন তুলতে পারি না? এখানে ব্যাপারটি আমি একটু অন্যভাবে বলতে চাই। আমি অনেক শ্রদ্ধা রেখে বলছি ভাইয়ের কথার ব্যাপারে। ভাই একটি কথা বলেছেন যে ক্রিকেট বোর্ড এবং প্লেয়ারদের মধ্যে একটি সমস্যা হওয়ার জন্য অভিভাবকহীন হয়ে যায়, যার জন্য খেলার মধ্যে একটি ইফেক্ট আসে। তো আমার এখানে একটু কথা বলার আছে। আমি মনে করি প্রত্যেকটি প্লেয়ারেরই তাদের নিজস্ব একটি দায়বদ্ধতা আছে, আমি এটা বিশ্বাস করি। আমি সিম্পলি আমার জীবনী দিয়ে একটি ঘটনা আমি বলি। আমি ফিল্ম করার সময় আমার এখানে মনে আছে, একটি ছবির শুটিংয়ে আমি যাব 2 দিন পরে। একদিন আগে আমার ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, হলি ফ্যামিলি হাসপাতালে তাকে ভর্তি করালাম। একদিন পরে টোটাল ইউনিট চলে যাবে। আমি জানি যে এই শিডিউলটা মিস হলে পর আমার আর ওই আগামী 6 মাসের মধ্যে আমি শিডিউল দিতে পারবো না। আমি ওয়াইফের সাথে কথা বললাম, দেখো এই ব্যাপারটা এরকম, আমি যে না যাই জিনিসটা অনেক সমস্যা হবে। বলে ইটস ওকে। আমি তাকে হাসপাতালে রেখে কিন্তু আমি সেই ইউনিটে শুটিং করতে চলে গেলাম। এটা কিন্তু আমার এক ধরনের দায়বদ্ধতা ওই প্রডিউসারের কাছে, ওই ডিরেক্টরের কাছে, যেহেতু তাকে আমি শিডিউল দিয়েছিলাম, টাকা নিয়েছিলাম, সেটা দিয়েছি। এটা এক ধরনের ওই পরিচালকের কাছে এবং আমার ওই ফিল্মের কাছে আমার দায়বদ্ধতা। ঠিক সেই রকম আমি মনে করি এইখানে যারা প্লেয়াররা যারা আছেন তাদের কাছে 20 কোটি লোকের কাছে তাদের দায়বদ্ধতা আছে। বিকজ আমরা ওনাদের দিকে তাকিয়ে থাকি। বোর্ড কি করেছে না করেছে সেটা আমরা দেখতে যাব না। ব্যক্তিগতভাবে আমি বলবো, ভাইয়া যেহেতু অনেক কিছু জানেন বোঝেন, আমি বিশ্বাস করি আমার চেয়ে 500 গুণ এই ব্যাপারে বেশি জানেন, কিন্তু আমি সেগুলো দেখতে যাব না। আমি দেখতে যাব কার সাথে তোমার কি হয়েছে, আই এম নট গোয়িং টু ফাইন্ড ইট আউট। আমি সেটা দেখতে যাব না। আমি দেখব আমি তোমাদেরকে ভালোবাসি, আমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করি, তোমরা আমাদেরকে কী দিচ্ছ। বিকজ আমাদের টিম যখন খেলে সারা দেশ তাদের দিকে তাকিয়ে থাকে। আমি গতকালকে একটি ভিডিও দেখেছিলাম, দুবাইতে কিছু ভদ্রলোক ভদ্রমহিলা এসে তারা কান্নাকাটি করেছেন। একজন লোক বলেছেন যে আমি 11,000 টিকিট, আমি এবং আমার ছেলে দুজনে 11 থেকে 22,000 টাকা টিকিট কেটে এসেছি। আমাদের কতটুকু ভালো লাগে আমার দেশের খেলা দেখার জন্য, অথচ ওনারা কী খেললেন, তারা কান্নাকাটি করছিলেন। এই যে এতগুলো লোক এবং আমাদের দেশে যেসব লোকগুলো আছে তাদের দিকে তাকিয়ে থাকি। আমি মনে করি প্রত্যেকটি ক্রিকেটের যারা খেলে তাদের একটি দায়বদ্ধতা থাকা উচিত যে আমার দেশ ও জাতি তাদেরকে তাকিয়ে থাকে। একটু আগে দেখেছেন, বলেছেন যে আমরা পেইন কিলার খেয়ে আমরা শুয়ে থাকি। এটা বললো আমি এটা শুনতে নারাজ। বিকজ আমার এক ছবিতে আমার এখনও মনে আছে, আমি আমার কথা দিয়ে বলবো, আমি অন্য কাউকে টানবো না। আমার লড়াই ছবিতে প্রায় 200 ফিট উপর থেকে আমি পড়ে গিয়েছিলাম। আমার একটা আঙ্গুল ছাড়া 9টি আঙ্গুল আমার দড়ির ভিতরে নখ এবং মাংস ছিল। আমি 2.5 ঘন্টা পরে আমার হুঁশ হয়। তখন আমার খেয়াল আছে আমি হাসপাতাল থেকে আমি যখন আমার স্পটে আসি তখন আমার 7টি শট বাকি ছিল। আমি জানি তারপরে দিন আমার আরেকটি ইউনিট ঢুকবে। আমি যদি ওই দিন ওই শটটি না দিই, 7টি শট না দিই, তাহলে এই ডিরেক্টর মিনিমাম 6 মাস বসে থাকতে হবে তাকে 7টি শট দেওয়ার জন্য। তার মানে এখানে কিন্তু আমার দায়বদ্ধতা আছে যে এই ছবিটাকে আমি ফাঁসিয়ে দেবো না। আমি হাতে রক্ত পড়েছে, আমি তাই 7টি শট আমি দিয়েছিলাম। তো ওনাদের কি কোনো দায়বদ্ধতা নেই দেশ জাতির জন্য? ওনারা বলবে আমি পেইন কিলার খেয়েছি, আমি ব্যথা পেয়েছি। আমরা তো সেগুলো শুনবো না। হোয়াইল ইউ আর ইন দ্য ফিল্ড, হোয়াইল ইউ আর ইন দ্য গ্রাউন্ড, আমরা তোমাদেরকে মনে করি তোমরা আমাদের জন্য পৃথিবীর সর্বসেবা মানুষ, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছো সারা বিশ্বে, তোমরা আমাদেরকে তুলে ধরেছো। তার জন্য তোমাদেরকে আমরা সবসময় স্যালুট করি যে সারা বিশ্বে বাংলাদেশকে ক্রিকেট দিয়েই কিন্তু আমাদেরকে আলোকিত করেছে। সারা বিশ্ব কিন্তু ক্রিকেট দিয়ে আমাদেরকে চিনে। তার জন্য তোমাদের কাছে কিন্তু আমাদের এক্সপেকটেশন আমি মনে করি অনেক হাই। কিন্তু সেখানে যদি আপনারা বলেন আমার মাজায় ব্যথা, আমার আঙ্গুল কাটা, এগুলো কিন্তু আমরা শুনবো না। আমরা এগুলো শুনতে অভ্যস্ত না। আপনারা কি করেছেন না করেছেন আপনাদের কথা আমরা আরো শুনবো। আপনারা খুব চমৎকার বলছেন, চৌধুরী জাফরুল শারাফাত, মাসুম পারভেজ রুবেল এবং মোহাম্মদ ইসলাম। আপনাদের 3 জনের কথা আমরা শুনবো। ক্রিকেটারদের পেশাদারিত্ব ও নিবেদন স্টুডিওতে আলোচনার জন্য আছেন ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, আছেন চলচ্চিত্র অভিনেতা মাসুম পারভেজ রুবেল ও ক্রিকেট বিষয়ক অনলাইন ক্রিক ইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসলাম। শারাফাত ভাই, আপনার কাছে যাই। সেটা হচ্ছে যে আমরা এই বিশ্বকাপে মানে অনুষ্ঠানের শুরুতে আমরা দেখছিলাম যে অন্তত 3 বার সাকিব, মুশফিক এবং মাহমুদুল্লাহ 3 বার গণমাধ্যমের সামনে এসে কিছু অকওয়ার্ড কথাবার্তা বলেছেন, যেগুলো আলটিমেটলি তাদের মতো সিনিয়র ক্রিকেটারদের সামনে এসে বলা উচিত হয়নি। এবং সেটার রিপারকেশন আলটিমেটলি টিমের উপরেই যে চাপটা পড়েছে এবং টিম ভালো খেলেনি। আমি বলতে চাই যে শেষ 2টো ম্যাচে
84-73 বাংলাদেশ যেভাবে বান্ডেল আউট হয়েছে, সোশ্যাল মিডিয়া আমরা অনেককে বলতে শুনেছি যে বাড়ি ফেরার তারা ছিল, এইরকম কথাবার্তাও বলতে শুনেছি। তো একটা পেশাদার দল কি এভাবে তার টুর্নামেন্টটা শেষ করতে পারে? মঞ্জুর, দেখুন, নামিবিয়াও কিন্তু বিশ্বকাপে খেলে, স্কটল্যান্ড বিশ্বকাপে খেলে। আপনি যদি টোটাল বিশ্বকাপে, আমি যদি সুপার 12-এর কথা বলি, সবচেয়ে দুর্বল দলটির নাম কিন্তু বাংলাদেশ, এবং ফুললি অপেশাদারি একটি দল। আপনি বোলিংয়ের কথা বলেন, ব্যাটিংয়ের কথা বলেন, ফিল্ডিংয়ের কথা বলেন। ফিল্ডিংয়ে দেখেন বল তালুবন্দি করতে পারে না, উইকেট কিপার স্টাম্পিং করতে পারে না, রান আউট করাতে পারে না। কী মানের ক্রিকেট খেলা! আপনি শর্টস খেলে বলকে 6-এ পরিণত করবে, বলকে 4-এ পরিণত করবে। কটা বলকে 6-এ পরিণত করলো, কটা বলকে 4-এ পরিণত করলো? এখানে ভিটামিনের অভাব, A, B, C, D সব ধরনের ভিটামিন, যেটিকে বলে মাল্টিভিটামিন, এগুলোর অভাব। এর কারণ হলো আপনার দেশে যখন খেলা হয়, আপনি যখন এই সব উইকেটে তাদেরকে দিয়ে খেলা পরিচালনা করবেন বা খেলা চালিয়ে নেবেন, কখনো কোনো দিন এই যে আমরা পাওয়ারফুল হিটার যেটিকে বলি, মাসল পাওয়ার যেটিকে বলি, এটি কখনো আসবে না। আমি প্রায় কতগুলো কথা বলি যে একজন প্রশিক্ষককে 17,000, 20,000, $25,000 প্রতি মাসে দেওয়া হয়। যদি উইকেট বানানোর জন্যে ফাস্ট অ্যান্ড বাউন্সি উইকেট, আপনি যখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ওখানে খেলতে যাবেন, ওই সব উইকেটেই তো মোকাবেলা করবেন। সেটার জন্যে যদি প্লেনে করে মাটি কিনে আনতে হয় $25,000 দিয়ে প্রতি মাসে, আপনি আনবেন। আপনি ফতুল্লায় মাঠ এখন গরু ঘাস খায়, ওখানে উইকেট ওইভাবে তৈরি করেন, আপনি ওইভাবে উইকেট বানান, আপনি ব্যাটসম্যানদেরকে ওইভাবে খেলার সুযোগ তৈরি করে দেন, সেটা তো করেন না। আপনি কি করেন? আপনি রাসেল ডোমিঙ্গোকে নিয়ে আসবেন, আপনি ফিজিও নামি দামি হাই প্রোফাইল নিয়ে আসবেন, আপনি ব্যাটিং পরামর্শক নিয়ে আসবেন, তাদেরকে $1,000 দিবেন। দেশীয় প্রশিক্ষকরা যারা ক্রিকেটের উত্থান, ক্রিকেটের ফাউন্ডেশনটা তৈরি করে দিলেন, তাদের কখনো কোনো দিন, মানে গত কয়েক বৎসরে কোনো জায়গায় কি ব্যবহার করা হয়? আপনি আলতাফ ভাইয়ের কথা একটু মনে করেন, ওসমান ভাইয়ের কথা মনে করেন, আপনি জালাল ভাইয়ের কথা একটু স্মরণ করেন, আপনি এখনকার সালাউদ্দিনের কথা স্মরণ করেন, যাদের হাতে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ তারা তৈরি, তাদের কোনো জায়গায় কি ব্যবহার করা হয়? তাদেরকে আপনি 1 লাখ টাকা দেন, তাদেরকে দিয়ে আপনি অসংখ্য কাজ ইনভলভ করেন। আর বিদেশি প্রশিক্ষকদের $17,000, $20,000 দিয়ে আপনি তাদেরকে প্রতি মাসে লালন পালন করেন, তারা কি সার্ভিসটা দেয়? অতএব একটা আমূল পরিবর্তন দরকার বাংলাদেশের ক্রিকেটে। আচ্ছা শারদ, আপনি আমূল পরিবর্তন, প্রত্যেকের পদত্যাগ করা উচিত যে আমাদের এই ব্যর্থতার জন্যে আমরা দায়ী। এবং আরেকটা কথা বলি ভাই, যেটি বললেন যে খেলোয়াড়দের পারফরমেন্স, আপনি টুর্নামেন্ট চলাকালীন যখনই কথা বলবেন, খেলোয়াড়ই হোক আর বোর্ডের কর্মকর্তা হোক, ওটার এই ইম্প্যাক্ট কিন্তু দলে পড়বে। খেলা তো শেষ হয়ে যায়নি তখনও। আপনি খেলা শেষে আপনি তো ওই খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়ার শাস্তি তাকে দিতে পারবেন, আপনার হাতে তো অজস্র সুযোগ। তো হোয়াই আপনি টুর্নামেন্ট চলাকালীন কথা বলবেন, সে খেলোয়াড়ই হোক, কর্মকর্তাই হোক। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভাইটাল একটা ইস্যু, কিন্তু তার কোনো নমুনা আমরা দেখি না। কোনো কন্ট্রোল নেই কারো মধ্যে, কোনো প্ল্যানিং নেই। মানে খেলা একটা বিশ্বকাপ, যে এটা খেলার জন্য যে ওয়েল প্ল্যান্ড ওয়েতে যেতে হয়, ওখানে খেলতে হয়, তার বিন্দু মাত্র দেখিনি। যেটি আমি নামিবিয়া, স্কটল্যান্ডের মধ্যে যতটুকু দেখলাম, ততটুকুও দেখিনি টেস্ট প্লেইং কান্ট্রি যারা 21 বছর ধরে টেস্ট খেলে বাংলাদেশ দলের মধ্যে। আপনার দুঃখ ভারাক্রান্ত কথাগুলো শুনলাম। একটু ইসলাম আপনার কাছে যাই, যে শারদ ভাই একরকম করে তার দুঃখ প্রকাশ করলেন এবং এই অপেশাদারিত্ব তো আমরা দেখছি। আপনি একটু বলবেন যে আমরা দেখলাম যে বাংলাদেশ এই বিশ্বকাপটা যখন শুরু করলো, তখন দেশ থেকে যাওয়ার আগে এক ধরনের হাইপ তৈরি করা হলো যে আমরা বেটার দল, আমরা হয়তোবা কি বলে সেমিফাইনালেও খেলে ফেলতে পারি। তো সেখানে তো বাংলাদেশ রিচ করতে পারলো না। ক্রিকেটারদের একের পর এক আমরা ব্যর্থতা দেখলাম।
তো বাংলাদেশের তো যেহেতু কম ফ্যাসিলিটিস নিয়ে আফগানিস্তান তো অনেক ভালো ক্রিকেট খেলে, তো আমি সেখানে বলতে চাই যে কম সুযোগ সুবিধা পেয়েও আফগানিস্তানের ক্রিকেটাররা তারা যদি মেলে ধরতে পারে, তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা কেন পারছে না? বাংলাদেশের ক্রিকেটাররা পাচ্ছে না, যদি শুধু টি-20 নিয়েই প্রথমে কথা বলি, আমরা আসলে টি-20টা অ্যাকসেপ্টই করতে পারি না। আমাদের ডিএনএর মধ্যে টি-20টা আমরা ঢুকাতে পারতেছি না। আমরা এখনও কিন্তু ক্রিকেট খেলা, যখন আমরা যে কোনো লেভেলে ক্রিকেট খেলবেন মঞ্জু ভাই, আপনি একটা ছক্কা মারবেন, এভরিওয়ান, ওই মাঠের প্রত্যেকটা মানুষ, দর্শক থেকে শুরু করে এক্সপেক্ট করবেন পরের বলটা ডিফেন্স করবেন। দ্যাট এজ ইজ ওভার। এখন আপনার একেবারে 6টা 6 মারতে হবে। আপনার ওটা 6টা 6 মারার জন্য শাহবাজ ভাই যেটা বলছে, ইউ নিড দ্য পিচ। আপনার পাওয়ার হিটিং কেমনে হবে? আপনি তো মানে বল যদি গড়ায় আসে, আপনি তো পাওয়ার হিটার বানাতে পারবেন না। সেটা গেল, আপনার পাওয়ার হিটার গন। আপনি এখন টি-20 খেলবেন, লিটন, সৌম্য, ভেরি নাইস লুকিং ব্যাটসম্যান। আমার লিটনের ব্যাটিং দেখতে মজা লাগে, সৌম্য ব্যাটিং দেখতে, দে আর অল টাচ প্লেয়ার্স। তারা গ্যাপে ফেলবে, 4 মারবে, 6 মারবে। তারা যদি ব্যাটের মাঝখানে লাগাতে পারে, তাদের ওই পাওয়ার নেই। কিন্তু আপনি দেখবেন স্কটল্যান্ড, নামিবিয়া, আফগানিস্তানের প্লেয়াররা তারা অ্যাকসেপ্ট করে নিছে যে দিস ইজ মাই ডেস্টিনি, আমি টি-20 খেলেই উঠতে পারবো। রাইট, এক্স্যাক্টলি, আমি টি-20 খেলে উঠতে পারবো। আপনি আমাকে বলেন, বাংলাদেশে কয়টা ক্রিকেটার ওয়ার্ল্ডের বিভিন্ন লিগে খেলে? ওয়ান ম্যান। মাঝে মধ্যে মুস্তাফিজ, মাঝে মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা সিপিএল এ খেলছি, তামিম মাঝে মধ্যে পিএসএল এ খেলেছে। ওয়াই নট দ্য ইয়াঙ্গার গাইজ? একটা গ্রুপকে আপনি পাঠালেন খুবই কন্ট্রোভার্সিয়াল টি-10 খেলতে, আমি এটাতে কোনোভাবে এগ্রি করতে পারি না। ও টি-10-এ কিছুই করার থাকবে না, বাট আপনি পুশ করেন ওদেরকে, আপনি টি-20 স্পেশালিস্ট তৈরি করেন। আপনি সেটা করবেন না, আপনি করবেন হচ্ছে আপনার মেইন ফোকাস হচ্ছে ওয়ান ডে ক্রিকেট। বিকজ আমরা জন্ম থেকেই ঢাকা প্রিমিয়ার লিগ খেলি, আমরা ঢাকা লিগ খেলি, শুধু ওয়ান ডে ক্রিকেট। আমাদের টেস্ট ক্রিকেটও চলে গেছে ওয়ান ডে ক্রিকেটের কারণে। আমাদের টি-20 এখন টেস্ট ক্রিকেট সবাই বলে যে বেস্ট ফরম্যাট, অবশ্যই ইউ হ্যাভ টু গিভ ইট টাইম। এই জায়গাটা কিছু আলাদা প্লেয়ার হয়ে গেছে। আপনার টি-20 সারা দেশে কত যে টুর্নামেন্ট হয়, সারা দেশে কত ভালো ভালো টুর্নামেন্ট হয়। ঢাকার আশেপাশে এখন প্রচুর মাঠ। টি-20 আমি বলছি, আমি নিজেই খেলে আসছি কিছুক্ষণ আগে, আজকে সকালে। এভরিওয়ান প্লেস টি-20। টি-20 সবচেয়ে পপুলার টুর্নামেন্ট। আপনি একটু মাইন্ডটা ওপেন করেন যে ওকে আমার এদেরকে দিয়ে হচ্ছে না, তার মানে এরা খারাপ খেলোয়াড়, আমি সেটা বলবো না। ক্রিকেট 3টা ফরম্যাট, আর প্রতিটা এক্সপার্ট কিন্তু বলে টি-20 একটা ডিফারেন্ট স্পোর্ট। হ্যাঁ, আপনি দেখবেন ব্যাট ঘুরাচ্ছে ইয়ের মতো করে, মানে এগ্রিকালচারাল শট খেলে, কমেন্টেটররা বলে যাচ্ছে গ্রেট শট, বিকজ আপনার ভোকাবুলারি পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে, আপনার কথাবার্তাই চেঞ্জ হয়ে গেছে। নাসির হোসেন, মাইকেল আথারেন এখন টি-20 ওয়ার্ল্ড কাপে কমেন্ট্রি করে, বিকজ অ্যাকসেপ্টেড যে এটা একটা খেলা, আলাদা একটা খেলা। আচ্ছা, আপনি পাওয়ার হিটার রেডি করতে পারবেন না, ওকে ফাইন, আপনি তাহলে কিছু স্লগার রেডি করেন যারা শুধু ক্রস খেলবে। আপনি ওটা অ্যাকসেপ্টই করবেন না বাংলাদেশের ক্রিকেট কালচারে। জাফরুল্লাহ শরৎ ভাই তো হি হ্যাজ ডান কমেন্ট্রি বিফোর আই ওয়াজ মানে ইন মিডিয়া। সেও দেখছে যে আমরা কিন্তু বিগ হিট মোহাম্মদ রফিক শেষে আসবে, 2টা মারবে, তারপরে আশরাফুল আসলো কিছুটা, আফতাব আহমেদ। আমার মনে হয় না এরপরে আমরা ফ্র্যাঙ্কলি আমরা অনেকের কথা বলি, সুপার 12-এর একমাত্র জয় কিন্তু সেই আশরাফুল আফতাবের এনে দিয়েছে, এবং সেই খেলা আফতাবের ব্যাটিং আপনি চিন্তা করে দেখেন কি ব্যাটিং করেছে। ওই ওয়ার্ল্ড কাপে আশরাফুল আফতাব কিন্তু খুব ভালো ব্যাটিং করেছিল। এরপরে কোনোদিন কোনো প্ল্যানিং দেখলাম না। 7-এর পরে 9 2টা ম্যাচ আউট, 10 2টা ম্যাচ আউট, 12 2টা ম্যাচ আউট, 14তে আমরা ভুলে গেছি সবাই, উই লস টু হংকং। বাংলাদেশ লস টু হংকং। ওদের প্ল্যান ছিল, আমাদের প্ল্যান ছিল না, আমাদের হোম ওয়ার্ল্ড কাপ ছিল। আমরা কি করলাম, আমরা তাসকিনকে নেটে ভালো লাগছে, আমরা নিয়ে ওয়ার্ল্ড কাপে খেলা দিলাম। নো অফেন্স, তখন তাসকিন একদম র। সো দ্যাট ওয়াজ নট আ প্ল্যান। আপনি ওয়ার্ল্ড কাপে ঢুকবেন, আপনি প্ল্যান করে ঢুকবেন, আমার এই 6টা ব্যাটসম্যান খেলবে, আমার এই 5টা বোলার খেলবে, এই আমার কিপার থাকবে, এখান দিয়ে মারবে। নো প্ল্যান। টি-20 আমরা অ্যাকসেপ্টই করি নাই, এখন আমরা টি-20-র পিছিয়ে দৌড়াচ্ছি। আমরা এখন টি-20-র পিছিয়েই দৌড়াবো অনেক বছর। আফগানিস্তান কিন্তু মঞ্জুর ভাই গন, আপনি আর ওদের ধারের কাছে নাই টি-20-তে। আমরা দেহরাদুনে 3টা খেলা যেভাবে হেরেছি ওদের সাথে, দ্যাট ওয়াজ আ হিউজ ওয়ার্নিং যে আমরা কিন্তু ওদের পিছিয়ে। আই এম সরি টু সে, স্কটল্যান্ড যদি কখনো এরকম একটা আরেকটা কন্ডিশনে বাংলাদেশকে পায়, ইট বি ডিফিকাল্ট বাংলাদেশের জন্য। আপনি দ্বিপাক্ষিক সিরিজ খেলেন, আপনি বুকে হাত রেখে বলতে পারবেন না বাংলাদেশ জিতবে, বিকজ আমরা যদি অ্যাকসেপ্ট করতাম যে আমরা টি-20 খেলবো, এখন নেক্সট ওয়ার্ল্ড কাপ 1 বছর পরে, আপনার কি মনে হয় 1 বছরে আর কি প্ল্যান করবে? এই যে কোচ আনবে, আর আমি কোচদের ব্যাপারে একটা খুব উনি চমৎকার কথা বলেছে যে তাদের দায়িত্বটা কোথায়। আমি একটা ছোট এক্সাম্পল দিই। আমি একটা স্টোরি করেছিলাম কয়েকদিন আগে, বাংলাদেশ এই বছর কয়টা ক্যাচ ফেলেছে, কিভাবে ফেলেছে, কোথায় ফেলেছে, কারা ক্যাচ ফেলেছে। তা আমি অনেকদিন ধরে চেস করছিলাম যে যদি ফিল্ডিং কোচ, আমি কখনোই তাকে ব্লেম করবো না ক্যাচ ফেলানোর জন্য। ইট ডাজন্ট মেক সেন্স। সে তো আর মাঠে যে ক্যাচ ধরবে না, সে আমাকে একটু এক্সপ্লেইন করবে। আই থিঙ্ক অ্যাজ এ পার্সন ফ্রম মিডিয়া আমি এটা তার থেকে ডিজার্ভ করি। সে আসলেই $15,000 বেতন পায়। সে যদি অ্যাকাউন্টেবল না থাকে, $15,000 বেতন, যাই বেতন পাক, দ্যাট ইজ হিজ জব, হি হ্যাজ টু এক্সপ্লেইন টু সামওয়ান।
তাকে কিন্তু খুব সুন্দর করে জুলাই মাস থেকে প্রোটেক্ট করা হচ্ছে। আমি ইন্টারভিউ চাচ্ছি, সে আমাকে রিফিউজ করতেছে, আশেপাশ থেকে বলছে না একটু ওয়েট করো, 2টা সিরিজ জিতলো, আমি তখন আই ডোন্ট ওয়ান্ট হিজ ইন্টারভিউ বিকজ ইটস আ প্রবলেম। আপনি নিউজিল্যান্ডে ক্যাচ পড়ার নিশ্চয়ই আপনি দেখেছেন, আমাদেরকে একজন প্লেয়ার, ইয়াং প্লেয়ার, সে বলেছে আকাশ খুব বেশি পরিষ্কার ছিল। আই এম সরি, মানে ওর এক্সপ্লেনেশন ছিল এটা। এখন এরপরে আমরা কিন্তু সবার সাথে ক্যাচ ফেলেছি। আমরা শ্রীলঙ্কায় 2টা টেস্ট খেললাম, করুণা রাতের ক্যাচ আমি দেখলাম যে এক ইনিংসে 5বার ক্যাচ ফেলেছে ওর, সে 200 কত জানি 26 রান। সো টেস্ট ম্যাচ ইউ লস্ট ওখানে, মানে এটা এক ধরনের প্যান্ডেমিক, দলের ভিতরে সবাই ক্যাচ ফেলছে। আপনার স্টুডিওতে দেখছিলাম যে আপনার শ্রীলঙ্কা বোধহয় বাংলাদেশ ওস্ট মানে ক্যাচিং টিম একদম গত 3 বছরের। ভাই এই যে মানে যদি বিষয়টা এরকমই দাঁড়ায়, তাহলে ক্রিকেটাররা আসলে কোন কমিটমেন্ট নিয়ে মাঠে নামবে, কোন কমিটমেন্ট নিয়ে মাঠে নামবে? যে যদি এটা তাদের জন্য প্রেশার যে আমরা পারছি না। আমি এটার সাথে একমত না। আসলে তারা পারছে না, আমি আই ডোন্ট বিলিভ, বিকজ তারা কিন্তু কিছু কিছু সময় পেরেছে, কিন্তু আমার কেন যেন মনে হয় তাদের খেলোয়াড়রা কিন্তু মানে বলা যায় যে অনেক সময় হয়তো এক্সপ্রেস করে ফেলে যে যখন একটা ক্যাচ ওঠে তখন তো আমরা ভাবি যে ওই ক্যাচটা যদি নিতে না পারি তাহলে তো আমি ট্রলের শিকার হব। এইটা হতে পারে, কিন্তু আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে আসলে আমার মনে হয় যে আমাদের প্লেয়ারদের মধ্যে ক্ষুধার অভাব আছে। মানে একটি প্লেয়ার যখন খেলতে নামবে এক ধরনের ক্ষুধা থাকতে হবে, যে যারা ব্যাটসম্যান রানের ক্ষুধা থাকতে হবে, আমাকে রান করতেই হবে। একজন বোলার তার ক্ষুধা থাকতে হবে, আমাকে আই হ্যাভ টু গেট দ্য উইকেট, এটা থাকতে হবে। আমার কেন যেন মনে হয় এটার একটু অভাব দেখা গেছে। ভাইয়া যেমন একটু আগে বলেছেন যে ভিটামিন এ বি সি ডির একটু অভাবের মতন, আমি সেইগুলোর মধ্যে বলবো না। বিষয়টা হচ্ছে যে একটা স্ট্রাকচারড ওয়েতে তাদেরকে আসলে প্রিপেয়ার করতে হবে। একটা কথা আমি অ্যাড করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি ভাইকে যেটা প্রশ্ন করছেন, 2টা জিনিস আমি বলতে চাই। আপনি কমিটমেন্টের অভাব কোথা থেকে আসবে? ইউ আর প্লেইং ফর ইউর কান্ট্রি, আপনি আপনার প্রিয় খেলাটা খেলছেন, আপনার কমিটমেন্ট আসবে না কেন? এক্স্যাক্টলি। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে T20-র মতন ফরম্যাটে আমি যতটুকু জানি যে এখানে ভাই একটু আগে যেটা কথা বলেছিলেন যে হার্ড হিটার যেটা দরকার, ভাইয়াও বলেছেন, সেটা আমি মনে করি যে পেস বলে ডাউন দ্য পিচ যে খেলার মতন প্লেয়ার কিন্তু একজন আছে বাংলাদেশে, দ্যাট ইজ তামিম ইকবাল। তাছাড়া আমি কাউকে দেখিনি কখনো পেস বলে যে ডাউন দ্য পিচ যে মারতে। সো T20-তে ভাইয়া যেটা বলেছে একটু আগে, T20-তে ওই খুটখাট করার সময় নেই, কিন্তু ওই যে ভাই একটু আগে বলেছেন খেলার ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেছে। তো সেইখানে আমার একটা মাঝে মাঝে প্রশ্ন দেখা দেয় যে আসলে তামিমের মতো প্লেয়ার আসলে আমাদের এই T20-তে নেই কেন? এটা আসলে সবসময় আমার মনের মধ্যে একটা খটকা লেগেই থাকে। সেটা অন্য একটা গল্প, যে কারণে তিনি এইবারের বিশ্বকাপে তিনি দলে ছিলেন না, যেই গল্পই হোক, কিন্তু আমাদের এক্সপেকটেশন, যেমন আরেকজন ইনজুরিতে ছিলেন বলে হয়নি, আরেকজন ছিলেন যেমন ও বলবো যে সাইফুদ্দিন, ইজ এ হার্ড হিটার, সে কিন্তু রাউন্ড পেয়ে যাও 6টা মারে, কিন্তু অনেক তার হাতে কিন্তু মার আছে, কিন্তু মুশফিক সাহেবের হাতেও মার আছে। কিন্তু মুশফিক সাহেব আমি বেসিক্যালি তার জন্য আমি ব্লাইন্ড সাপোর্টার, আমি তাকে অনেক পছন্দ করি। শুধু একটি জায়গায় যে সমস্যা হয়, উনি যেই সমস্যাটা খেললে পরে সমস্যা হবে, এক ধরনের মনে হয় ওনার জেদ কাজ করে যে উনি ওই শটটাই মারতে যাবেন। আমার মনে হয় এগুলো পরিহার করা উচিত। আমরা ওনাদেরকে অনেক ভালোবাসি, দেশের প্রত্যেকটা লোক ওনাদেরকে ভালোবাসে, ওনাদের কাছে আমাদের অনেক এক্সপেকটেশন, অনেক চাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারদা, শেষ করবেন ক্রিকেটারদের কাছে মানে আপনার প্রত্যাশার জায়গাটা বলে শেষ করবেন। দেখুন, আমরা কিন্তু স্বপ্ন দেখি বাংলাদেশ একদিন বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে, একদিন বড়রা পারবে। এবং যুব বিশ্বকাপে বাংলাদেশ আগামী 2 বছরের জন্য কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন, এটা সারা পৃথিবীকে স্বীকার করতে হবে। এবং ফাইনালে কাকে হারালো? ভারতকে, ভারতের মতো দলকে। এবং যারা ভারতীয় দলে আন্ডার-19 যুব দলের খেলোয়াড়, তারা অলরেডি IPL-এ কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে। আগামী অল্প দিনের মধ্যে তাদেরকে ভারতীয় মূল দলে আপনারা দেখবেন। অতএব বাংলাদেশকে ওই অবস্থানে যেতে হবে, ওই কমিটমেন্ট নিয়ে খেলতে হবে, ওই অ্যাটিটিউড, ওই অ্যাপ্রোচ নিয়ে খেলতে হবে, এবং ফুললি পেশাদারিত্ব মনোভাব নিয়ে তাদেরকে মাঠে যেতে হবে। এবং প্রতিপক্ষের বোলারদের বলের মেধা এবং গুণাগুণ বিচার বিশ্লেষণ করে ব্যাটিং করা, এবং বোলার যখন বল করবে ব্যাটসম্যানের উইকনেসটা অন্তত রিড করে সেইভাবে বল করে উইকেট লাভ করবে, ভালো ফিল্ডিং করবে, এবং বাংলাদেশ দলকে জয়লাভ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর বাইরে আর কোনো উপায়ন্তর নেই। আর T20-র কথা ভাইরা যেটা বললেন, বাংলাদেশ আসলে T20-কে এখনো পর্যন্ত খেলা বলে মনে করে না। আসলে তারা মনে করে ওয়ান ডেই একমাত্র খেলা।
টেস্ট এবং টি-20 এই দুটো ফরম্যাটকে তারা কখনো খেলা মনে করে না, যে কারণে 21 বছর টেস্ট খেলেও বাংলাদেশ এখনো জানে না যে কিভাবে খেলতে হয় ওই খেলাটি। শেষ করতে হচ্ছে, আফগানিস্তানের সাথেও হেরে যায় টেস্টে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের অভিজ্ঞতাও কিন্তু বাংলাদেশের খুব খারাপ, সুতরাং ওয়ানডেটা বাংলাদেশ ভালো খেলছে, এটা অন্তত যদি একটা কথা বলি যে এক সময় আবাহনী মোহামেডান বাইরেও করতেন, আবাহনী মোহামেডান দুর্দান্ত ফুটবল খেলা হতো, হ্যাঁ, চিন্তার বাইরে, কি ক্রেজ ওই সময়। আমরা চাই না যে ফুটবলের মতো ক্রিকেটটাও সেই ফুটবলের পথে এগিয়ে যাক বা জনপ্রিয়তা হারাক, সেটি আমরা কোনোভাবেই চাই না। ক্রিকেটাররা ভালো খেলুক এবং বাংলাদেশ, ভাই একটু আগে বললেন যে ক্রিকেট পরিচয় করায় সারা বাংলাদেশকে সারা বিশ্বে। একসময় আমরা কমেন্ট্রি করতে যেতাম দেশের বাইরে। আমরা ওভাররান করছি, থামাতে হচ্ছে আপনাকে। অসংখ্য ধন্যবাদ চৌধুরী জাফরুল্লাহ শরাফত, মাসুম পারভেজ রুবেল এবং মোহাম্মদ ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও চাই যে বাংলাদেশের ক্রিকেটাররা তাদের কমিটমেন্ট যেরকমই হোক, তাদের নিবেদনটা যেন ঠিক মতো থাকে মাঠে, এবং যে তারা যেন শেষ পর্যন্ত জয় নিয়ে ফেরেন, এবং পরাজিত দল হতেই পারে কিন্তু সেটা যেন লড়াকু মনোভাব নিয়ে তারা মাঠে ক্রিকেট খেলে, সেটাই আমরা দেখতে চাই। এই ছিল স্যাটারডে নাইট স্পোর্টসের আজকের আয়োজনে। সপ্তাহ ঘুরে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।